সিলেট অঞ্চলের শিলাবৃষ্টি, ঝড়ে উপড়ে পড়েছে গাছ, বৈদ্যুতিক খুঁটি, কয়েকজন আহত, ক্ষয়ক্ষতি নিরূপণ করছে প্রশাসন। এরকম বৃষ্টি দেখছি না, বড় বড় পাথর পড়ছে, আবার বাবার তুফান সব একসাথে। ভাই আমার গাড়ি বুঝেনি গ্লাস ভাঙছে, সোলার লাইট ভাঙছে এবং ফুটো ফুরা করে দিছে। জামালপুরে রাতারাতি ভেঙে ফেলা হয়েছে উপজেলার স্বাস্থ্য কেন্দ্রের পুরনো ভবন, যাদের না কর্মকর্তারা। ইউপি চেয়ারম্যানকে দায়ী করছেন স্থানীয়রা। বৃহস্পতিবার অফিস শেষ করে চলে গেছি, তখন পর্যন্ত ঠিকঠাক ছিল। তো শনিবার যখন আসছি আমরা অফিসে, তখন এসে দেখি যে এটা এরকম ভাঙাচোরা। এমপি অর্ডার দিছে, এটা বলছে সাজু যে চেয়ারম্যানের সঙ্গে থাকে। চুরির গাড়ি বিক্রি হচ্ছে কেজি দরে, ফেনীতে চক্রের সন্ধান, 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। সিলেট সুনামগঞ্জে হঠাৎ কালবৈশাখীর সাথে তাণ্ডব চালিয়েছে শিলাবৃষ্টি। রোববার রাতে 15 মিনিটের মতো স্থায়ী হয় এই শিলাবৃষ্টি। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বাসাবাড়ির কাঁচের গ্লাস, টিনের চাল ও যানবাহন। আহতও হন কয়েকজন। এছাড়া সুনামগঞ্জে শিলাবৃষ্টি ও ঝড়ে রোগী বহনকারী সিএনজি অটোরিকশার উপর একটি গাছ উপড়ে পড়ে, আহত হয়েছেন 5 জন। ঝড়ে সিলেট সুনামগঞ্জ সড়ক সহ জেলার বিভিন্ন স্থানে গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে। এত বড় শিলা এর আগে কখনো দেখেনি সিলেটবাসী। রোববার রাতে হঠাৎ করেই কালবৈশাখী ঝড়ের সাথে তাণ্ডব চালিয়েছে শিলাবৃষ্টি। রাতে ঝড়ো হাওয়ার সাথে শোনা যায় বজ্রপাতের গর্জন। খানিক বাদেই তুমুল বৃষ্টির সাথে পড়তে থাকে শিলা। বড় বড় শিলাখণ্ডের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় নগরীর বাসাবাড়ির কাচের গ্লাস, টিনের চাল ও যানবাহন। আহতও হয় কয়েকজন, নষ্ট হয় ফসলের আবাদ। এটা তো আমরা জীবন পয়লা যেটা দেখলাম, মোটা পাথর আমার জীবনের প্রথম দেখছি আমি। এরকম বৃষ্টি পাথর, বড় বড় পাথর পড়ছে, আবার বাবার তুফান সব একসাথে। ভাই আমার গাড়ি বুঝেনি গ্লাস ভাঙছে, সোলার লাইট ভাঙছে এবং ফুটো ফুরা করে দিছে। আইসে এত বড় পাথর, এক পাথর আমার এখানে পড়ছে, এখনো দাগ আছে আমার। এদিকে সুনামগঞ্জেও প্রবল বেগে ঝড়ের সাথে শিলাবৃষ্টি পড়ে। এ সময় পৌর শহরের পুরাতন শিল্পকলার সামনে রোগী বহনকারী সিএনজি অটোরিকশার উপর একটি গাছ উপড়ে পড়ে, আহত হয় চালক সহ 5 জন। 2 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। আবহাওয়াবিদরা জানান, প্রচণ্ড গরমের কারণেই চৈত্র বৈশাখে এমন শিলাবৃষ্টি হয়। মার্চ, এপ্রিল, মে মাসে এই ধরনের ঝড়গুলো হয় এবং আমরা এই সিজনটাকেই এই বজ্র ঝড় বলে থাকি এবং এই সিজনে কালবৈশাখীটাকেও সাধারণত হয়ে থাকে। আমাদের এই সিজনে শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া থাকে এবং এই সিজনে শিলাবৃষ্টি হয়ে থাকে। তো সেক্ষেত্রে কালকে যেটা হয়েছে সেটা যদি বড় হয়ে থাকে, এটা স্বাভাবিক বা প্রাকৃতিক ঘটনা। এছাড়াও ঝড়ে সিলেট সুনামগঞ্জ সড়কসহ বিভিন্ন স্থানে উপড়ে পড়েছে গাছ ও বৈদ্যুতিক খুঁটি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। দর্শক, এ বিষয়ে আরো জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আর নাবিল, ক্ষয়ক্ষতি নিরূপণ করতে কত সময় লাগতে পারে? এবং আপনি সকালেই জানাচ্ছিলেন বিদ্যুৎ সরবরাহ ঠিক স্বাভাবিক হয়নি এখনো। আর বিদ্যুৎ সরবরাহ কখন স্বাভাবিক হতে পারে? ইসরাত, সকাল 11টার পর থেকে সিলেট নগর এবং তার আশপাশ এলাকায় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, অর্থাৎ যেখানে বিদ্যুৎ ছিল না সেখানে বিদ্যুৎ এসেছে। তবে উপজেলাগুলোতে কিন্তু এখন পর্যন্ত সেভাবে বিদ্যুৎ স্বাভাবিক হয়নি। আর ক্ষয়ক্ষতির চিত্র যদি আসলে আপনাকে জানাতে চাই, তাহলে আমরা আছি এই মুহূর্তে সিলেটের লালদিঘি পাড়ে যে নতুন যে হকার্স মার্কেট হয়েছে সেখানে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই হকার্স মার্কেটের যেসব হকার্সরা হয়তো অল্প পুঁজি নিয়ে আসলে তারা ঈদের জন্য ব্যবসা শুরু করেছিলেন, এই হকার্স মার্কেট নানা স্বপ্ন দেখেছিলেন। গতকাল রাতে কিন্তু একটি ঝড় এবং শিলাবৃষ্টি তাদের সব স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে। এবং এখানে যারা হকার্স সমিতির নেতৃবৃন্দ আছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে 120টি দোকান কিন্তু গতকাল রাতের ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা ক্যামেরার মাধ্যমে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এই ক্ষুদ্র ব্যবসায়ীরা কিন্তু ঈদকে সামনে রেখে তারা গত কিছুদিন ধরেই এখানে ঈদের যে কাপড়গুলো, জুতা, সেগুলো নিয়ে আসলে এই দোকানগুলোতে আসলে ব্যবসা করছিলেন, কিন্তু গতকাল রাতের ঝড়ে আসলে অনেক কিছুই লণ্ডভণ্ড করে দিয়েছে। এছাড়া শুধু এই মার্কেটই নয়, আমরা দেখেছি যে গতকাল রাতে সিলেটের
সিলেটের বিভিন্ন জায়গায়, বিশেষ করে বাসাবাড়ি যেগুলো টিনের চালের বাসাবাড়ি আছে, সেই বাসাবাড়িতে কিন্তু আমরা দেখেছি যে বাসাবাড়িগুলোতে শিল পড়ে, অর্থাৎ শিলাবৃষ্টি পড়ে আসলে সেগুলো আসলে কানা হয়ে নিচে আসলে অনেকগুলো ক্ষতিগ্রস্ত হয়। তারপরে হচ্ছে যে গাছগুলো পড়ে গেছে অনেক জায়গায়, ঝড় যেহেতু হয়েছে। এছাড়া যে যানবাহনগুলো আসলে রাস্তায় ছিল সেগুলো শিলাবৃষ্টিতে আসলে ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়েছে। গতকাল রাত 10:22 আসলে সেই বৃষ্টিটা শুরু হয় এবং ঝড়ের শুরুতেই কিন্তু শিলাবৃষ্টি নামে, যার কারণে যে প্রস্তুতিমূলক ব্যবস্থা আসলে ব্যবসায়ীরা কিংবা পরিবহন শ্রমিকরা যারা নেওয়ার কথা ছিল আসলে সেই সময়টুকু সুযোগটুকু আসলে তারা পাননি, যার কারণে যা ক্ষতি হওয়ার সেগুলো কিন্তু খুব অল্প সময়, অর্থাৎ 15 থেকে 20 মিনিটের যে শিলাবৃষ্টি, সেই শিলাবৃষ্টিতে পুরোপুরি আসলে সিলেটে গতকাল বড় ধরনের আসলে ক্ষয়ক্ষতি হয়েছে। সিলেট শহর ছাড়াও সিলেট শহরের অন্যান্য উপজেলাগুলোতে আসলে বিভিন্ন জায়গায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আমরা খবর পেয়েছি, অনেকেই আহত হয়েছেন। ইসরাত। নাবিল, আপনাকে ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখীর তাণ্ডবে অন্তত 22টি কাঁচা ঘরবাড়ি ভেঙে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল ও বিদ্যুতের সঞ্চালন লাইন। গতকাল সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের উত্তর জাঙ্গাল গ্রামে চলে ঝড়ের তাণ্ডব। বাড়িঘরের সাথে ক্ষতি হয়েছে পল্লী বিদ্যুতের উপকেন্দ্র, এতে বিদ্যুৎ সঞ্চালন ব্যাহত হচ্ছে। এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা, গাছপালা আর ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দেওয়ার জন্য তালিকা করেছে উপজেলা প্রশাসন। এখনও দুর্গত এলাকায় খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটছে অনেক পরিবারের। গাজীপুরের শ্রীপুরে একটি ক্লিনিকে অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল প্রসব ব্যথা নিয়ে লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি হন ইয়াসমিন আক্তার। স্বজনদের অভিযোগ, সন্ধ্যায় তার সিজারিয়ান অপারেশনের কথা থাকলেও বিশেষজ্ঞ ডাক্তার ঠিক সময়ে উপস্থিত হননি। এ সময় হাসপাতালের নার্স রোগীর অপারেশন করে। নবজাতক সুস্থ থাকলেও অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান ইয়াসমিন। ঘটনার পর থেকে হাসপাতালের সামনে বিক্ষোভ করে স্থানীয়রা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ছুটির দিনে ভবন উধাও। জামালপুর সদর উপজেলার স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের একটি পুরনো ভবন রাতারাতি ভেঙে ফেলেছে কে বা কারা। গায়েব ধ্বংসাবশেষও। কারা সরকারি ভবন ভাঙলো তা জানেন না স্বাস্থ্য বিভাগের দায়িত্বরত কর্মকর্তারা। জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান কেন্দুয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভেতরে ছিল পুরো একটি ভবন। স্থানীয়রা যাকে চিনত ডাক্তারখানা হিসেবে। শুক্রবার ছুটির দিনে হাওয়া হয়ে গেছে ভবনটি। বৃহস্পতিবার অফিস শেষ করে চলে গেছি, তখন পর্যন্ত ঠিকঠাক ছিল। তো শনিবার যখন আসছি আমরা অফিসে, তখন এসে দেখি যে এটা এরকম ভাঙাচোরা। প্রায় শতবর্ষী একতলা ভবনটি 25 ফুট বাই 14 ফুট, ছিল 3টি কক্ষ। আগে দাতব্য চিকিৎসা দেওয়া হলেও কয়েক বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়। স্বাস্থ্য কেন্দ্রের আশেপাশের বাসিন্দারা বলছেন, শুক্রবার দুপুর থেকে ভবন ভাঙা শুরু করে স্থানীয় চেয়ারম্যানের লোকজন। ছেলে কাগজ চাইছে, কইছে যে এই করছে, কারা অনুমতি দিয়েছে, তাইলে কাগজ দেন। হ্যাঁ, ছেলের মোবাইল ভিডিও করান ধরেছে, মোবাইল কাইরে নেগেছিল কে ভাঙতেছে বলতে আপনার এই যে স্থানীয় প্রশাসনিক উপরের সাথে হয়তো কথা বলছে, এমপি অর্ডার দিছে, এটা বলছে সাজু যে হচ্ছে চেয়ারম্যানের সঙ্গে থাকে। অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান দায় চাপাচ্ছেন অন্যের ঘাড়ে। যারা টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করছিল বিগত 2 বছর আগে যারা টেন্ডার পাইছিল, আমার ধারণা ওইটা ওনারাই ভাঙছে। টেন্ডারটা পাইছিল ফেরদৌস আলম। সরকারি ভবন ভাঙলো কারা? স্বাস্থ্য বিভাগের দাবি কিছুই জানে না তারা। অনাকাঙ্ক্ষিত ঘটনায় গত শুক্রবার 29শে মার্চ রাতে এটা হচ্ছে কে বা কারা দুর্বৃত্তরা এটা হচ্ছে ভেঙে ফেলে। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। 12 লাখ টাকার পিকআপ ভ্যান চুরির পর বিক্রি করা হয় মাত্র 30,000-এ। কেউ যেন ধরতে না পারে সেজন্য খণ্ড খণ্ড করে কেজি দরে বিক্রি করা হয় ভাঙাড়ির দোকানে। এমন চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। ফেনীর সোনাগাজীর একটি ওয়ার্কশপে চলছিল এই কাণ্ড। এর সাথে জড়িত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। খালি চোখে মনে হতে পারে পিকআপ ভর্তি ভাঙাড়ি, আসলে সচল একটি পিকআপ ভ্যান কেটে 21 টুকরো করে বিক্রি করা হয়েছে কেজি দরে।
12 লাখ টাকার গাড়ি ভাঙ্গারি দোকানে বিক্রি করা হয় মাত্র 30,000 টাকায়। পিকআপটি গেল বৃহস্পতিবার চট্টগ্রামের হালিশহর থেকে চুরি হয়। এরপর সেটি নেওয়া হয় ফেনীর সোনাগাজীর একটি ওয়ার্কশপে। সেখানে 2 দিনের মধ্যে খণ্ড খণ্ড করে কেটে বিক্রি করা হয় ভাঙ্গারির দোকানে। চুরি হওয়া একটি গাড়ি উদ্ধারের সূত্র ধরে সোনাগাজীর ওয়ার্কশপটিতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে গ্রেপ্তার করা হয় ওয়ার্কশপ মালিক আকাশকে। তার দেয়া তথ্যে চক্রের মূল হোতাসহ আরও 4 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় চুরি যাওয়া পিকআপের খণ্ডিত অংশ। রাস্তাতে হাঁটে যাই, প্রথমে ফলো রাখে, তারপরে যাই নিয়ে আসে। এমন একটা তালা চাবি আছে যে ওই চাবি দিয়ে সবগুলো তালা খোলা যায়। ও যাই খুলে রাখে লক, পরে আমরা যে নিয়ে আসি আর কি। এরকম বলতে 3টেতে একটা ধরে গেছে। কাটি দিবে, আমি কাটি দিছি, টাকা দিবে কইছে। আমি 2টা গাড়ি কাটছি, আগে একটা গাড়ি দিয়েছিলাম, 2000 টাকা দিয়েছে। 3টি গাড়ি চুরি করে কেজি দরে বিক্রির কথা স্বীকার করেছে গ্রেপ্তারকৃতরা। এদিকে চক্রের সদস্যদের গ্রেপ্তারের খবরে সোনাগাজী থানায় ভিড় জমান চুরি যাওয়া কয়েকটি গাড়ির মালিক ও চালকরা। সিয়ারি টাইমে ঘুরে গাড়ি দেখছিলাম রাস্তায়, সিয়ারি করে এসে দিকে গাড়ি নেই আমরা। তারপরে খবর লাগাইলাম, গাড়ি দিকে আইসা থানায় পুলিশ ফোন দিলে আমাদেরকে, আসার পর এসে দেখি গাড়িটাকে 21 টুকরা করছে। তারা গাড়ির রাস্তা রাখিয়েছে, কীভাবে চুরি করছে আমি বলতে পারছি না। গাড়ির রাস্তা চাট করেছিল, আমার দারোয়ানা ছিল, দারোয়ানা হিসেবে বলে গেছি আচ্ছা ঠিক আছে রেখে যাও। এসে আমি সকালে আসি ভোরবেলা নামাজের পর আসি, গাড়িটা পাই না। চুরি করে ওর একটা পাও নেই, মনে করেন পাবলিক গাড়ি গেলেও মনে করেন সন্দেহ করতে পারে না, প্রতিবন্ধী কেউ মনে করেন দেখতে পারে না, ও মনে করেন লক খুলে আরেকজনে টান দেয়। পুলিশ সুপার বলছেন, আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে রক্ষা পেতে এই কৌশল অবলম্বন করে চোর চক্র। রিমান্ডে আরও জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও কোথায় কোথায় করেছে এবং এর সঙ্গে আরও কোনো চক্র আছে কিনা আমাদের সন্দেহের সংখ্যা আরও বাড়তে পারে, প্রাথমিকভাবে ধারণা করছি। তারপর না হতে পারে, তারপর আমরা এটা নিয়ে আরও কাজ করার জন্য আমাদের সুযোগ আছে বলে আমরা মনে করছি। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। এক মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট পদ থেকে ইস্তফা দিয়ে অন্য প্রতিষ্ঠান হয়েছেন অধ্যক্ষ, কিন্তু আগের প্রতিষ্ঠানে বুঝিয়ে দেননি পাসওয়ার্ড, ল্যাবের সরঞ্জাম, শিক্ষার্থীদের সনদপত্র সহ প্রয়োজনীয় হিসাব। অভিযোগ উঠেছে নথিপত্র জিম্মি করে অভিনব দুর্নীতিতে মেতেছেন নীলফামারী সদরের নিত্যানন্দী পাটোয়ারি পাড়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ। তার বিরুদ্ধে জালিয়াতি ও দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। সনদসহ প্রয়োজনীয় কাগজের জন্য প্রতিদিন এসে ঘুরে যেতে হচ্ছে জেডিসি উত্তীর্ণ শিক্ষার্থী আর তাদের অভিভাবকদের। অভিযোগ আছে নীলফামারী সদরের নিত্যানন্দী পাটোয়ারি পাড়া দাখিল মাদ্রাসার প্রাক্তন সুপারিনটেন্ডেন্ট মইনুল ইসলামের বিরুদ্ধে। চাকরি ছেড়ে অন্য প্রতিষ্ঠানে চলে গেলেও প্রয়োজনীয় কাগজপত্র আর পাসওয়ার্ড সঙ্গে করে নিয়ে গেছেন তিনি। বর্তমান সুপার আছেন কেবল নামে, সনদ পেতে হলে মইনুলকেই দিতে হবে ঘুষ। 2018 সালে জেডিসি পরীক্ষা দিয়েছিলাম, 2 থেকে 3,000 টাকা আর কি দাবি করেছিল, কাছে তুমি টাকা দাও আমি সার্টিফিকেট দেবো। আমি সুপারের কাছে গেলে সুপার 1500 টাকা দাবি করে এবং অনেকদিন ঘুরে, কিন্তু আমাকে সার্টিফিকেট দেয়নি। সার্টিফিকেটটা আমার খুবই প্রয়োজন। উনি বলতেছে যে 2টা সার্টিফিকেট নিবার গেলে 4000 টাকা লাগবে। 2000 টাকা দিয়ে আমার ছেলের জাকির হোসেনের সার্টিফিকেট সংগ্রহ করছি। টাকা না দেওয়ায় আমি সার্টিফিকেটটা তুলতে পারি নাই। এতে ব্যাহত হচ্ছে প্রতিষ্ঠানের কার্যক্রম। কয়েকজন শিক্ষককে বুঝিয়ে দেওয়া যায়নি নিয়োগপত্র। আমাদের প্রতিষ্ঠানের জমির দলিল সহ আমাদের রেজলিউশন এবং নিয়োগ যোগদানপত্র এবং ফলাফল, বিগত সালের ফলাফল সমূহ, সমস্ত কাগজপত্র এবং প্রতিষ্ঠানের বিভিন্ন পাসওয়ার্ড ও ল্যাপটপ, মডেম এবং সংশ্লিষ্ট যে জিনিসগুলো রয়েছে সবগুলি সাবেক সুপার মইনুল ইসলামের বাড়িতে রয়েছে। উনি দেননি আমাদেরকে। উনি যে অন্য মাদ্রাসায় গেল আমাকে কোনো বললও না এবং আমার কোনো কাগজপাতিও দিল না এবং আমারটা কোনো সইও নিল না। কি বলবেন অভিযুক্ত শিক্ষক? তবে কি সব অভিযোগ সঠিক? ভুল 1000% মনে করেন ভুল। কাগজপত্র আমার এখানে ছিল, পরে যখন ওখানেও বিল্ডিং হয়ে গেল, বেশ সুন্দর ইয়ে হলো, মাদ্রাসা যখন সব নিয়ম শৃঙ্খলা ফিরিয়ে আসলো, যার ফলে কাগজপত্র সামান্য হয়তো একটু ভুল ত্রুটি সামান্য একটু থাকতে মানে পারে। এ ঘটনায় তদন্ত কমিটি হয়েছে। প্রাথমিকভাবে সত্যতা মিলেছে অভিযোগের। আপাতত তার এমপিওটা মনে না করার জন্য আমি অনুরোধ করে লিখিত চিঠি দিয়েছিলাম, যাতে সে জমা দেয় চাপে পড়ে। তারপরে তার এমপিওভুক্ত হয়েছে। খুব অল্প দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন তারা দাখিল করবেন।
2023 সালের মাঝামাঝি থেকে মইনুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ তুলতে শুরু করেন ভুক্তভোগী শিক্ষক শিক্ষার্থীরা। আমিন বাবু, যমুনা নিউজ। ভারত থেকে আমদানিকৃত টিসিবির 1650 মেট্রিক টন পেঁয়াজের খালাস কার্যক্রম চলছে সিরাজগঞ্জে। ভোরে 42টি ওয়াগনে চুয়াডাঙ্গার দর্শনা থেকে সিরাজগঞ্জ বাজার রেল ইয়ার্ডে পৌঁছায় পেঁয়াজবাহী ট্রেনটি। সকাল থেকে শুরু হয় খালাস কার্যক্রম। খালাস শেষে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের প্রথম চালানটি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ডিলারদের কাছে হস্তান্তর করা হবে। টিসিবির যুগ্ম পরিচালক প্রতাপ কুমার জানায়, ঢাকায় 1000 টন ও বাকি 650 টন পেঁয়াজ চট্টগ্রাম ও গাজীপুরে পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে। ক্রেতার আনাগোনায় সরগরম চট্টগ্রামের ঈদ বাজার। শেষ দিকে এসে বেচা কেনা জমজমাট। মধ্যরাত পর্যন্ত উপচে পড়া ভিড় ছোট বড় সব মার্কেটে। ক্রেতাদের অভিযোগ, দাম তুলনামূলক বেশি। অন্যদিকে ভালো ব্যবসা হওয়ায় খুশি বিক্রেতারা। বন্দরনগরীর ছোট বড় সব মার্কেটের চিত্র এখন এমন। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতার আনাগোনায় সরগরম। রোজার শেষ 10 দিনে ঈদ মার্কেটে বাড়ে ক্রেতার চাপ। ব্যতিক্রম হয়নি এবারও। পছন্দের জামা জুতা কিনতে এক মার্কেট থেকে অন্য মার্কেটে ছুটছেন অনেকে। তবে দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। মানে মেলানো যাচ্ছে না, বাজেটের সাথে হয়তো পাঞ্জাবি মিলতেছে না, বা পাঞ্জাবি পছন্দ হলে বাজেট মিলতেছে না। 3990 টাকা তো আমি ভালো প্রাইস ভালো, ওদের কোয়ালিটি হিসাবে এটা প্রাইসটা ভালো। বাচ্চার জন্য দেখতেছি আর কি, কেনা এখন মার্কেট গেলে বুঝবো, দোকানে গেলে বাচ্চার জন্য কি অবস্থা। থ্রি পিসটা নিলাম, হ্যাঁ আমিও হ্যাপি, আর আমি আশা করি এতে আমার যে ওয়াইফ বা আমার লাইফ পার্টনার সেও হ্যাপি হবে। সব দোকানে বাহারি পণ্যের সমাহার। ক্রেতা আকর্ষণের চেষ্টার কমতি নেই বিক্রেতাদের। কেনাকাটা শুরু হয়েছে। আমরা গতকাল এ যাবৎ রমজানের হাইয়েস্ট সেল করেছি এবং প্রচুর কাস্টমার ছিল। সবার আগের থেকে আমাদের হোলসেল বেচা বিক্রি শুরু হয়েছে। এখন বেচা বিক্রি ধরতে গেলে শেষ পর্যায়ে এখন যেগুলো চলছে এগুলো রিটেল। পাঞ্জাবের কালেকশনটা আমাদের সবসময় অন্য কোনো শোরুম থেকে সবচেয়ে আমাদের কালেকশনটা ডিফারেন্ট থাকে, ওইটার জন্য আমাদের সারাটা একটু বেশি। প্রতিটি মার্কেট ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। আগের মতো মার্কেট কেন্দ্রিক চাঁদাবাজি এখন নেই বলে দাবি সিএমপি কমিশনারের। বড় মাত্রার অভিযোগ পাইনি, তবে নানা ধরনের ছোটখাটো অবজারভেশন আছে, যে বিভিন্ন ধরনের কি বলে ফুটপাতের দোকানপাট নিয়ে অবজারভেশন আছে। আমরা চেষ্টা করছি যাতে অবৈধ দোকান না থাকে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। সিলেটে জমে উঠেছে ঈদের বাজার। উৎসবকে কেন্দ্র করে রং বেরঙের আলোকসজ্জায় সেজেছে পুরো শহর। এবারও বাজারে দাপট ভারতীয় ও পাকিস্তানি পোশাকের। ঈদ যত ঘনিয়ে আসছে ততই উৎসবমুখর হয়ে উঠছে সিলেট নগরীর পথঘাট। সন্ধ্যার পর আলোক উজ্জ্বল সড়ক আর শপিং মলগুলো সরব হয়ে উঠছে বিভিন্ন বয়সী মানুষের পদচারণায়। ক্রেতারা এক দোকান থেকে আরেক দোকানে ছুটে বেড়াচ্ছেন পছন্দের পোশাকের খোঁজে। মেয়েদের পোশাকে চাহিদার শীর্ষে থ্রি পিস আর শাড়ি। বেশি কদর ভারতীয় ও পাকিস্তানি কাপড়ের। ছেলেদের নজর পাঞ্জাবির দিকে। আবদারে পিছিয়ে নেই শিশুরা। শাড়ি কিনছি, মোটামুটি রিজনেবল প্রাইসের মাঝে আছে। দুইটা ড্রেস, একটা জুতা, গলার মালা, কানের দুল। এখানে আমাদের ইন্ডিয়ান প্রোডাক্টসের মধ্যে দিল্লি বুটিক্সটা খুবই ভালো চলতেছে। দেন আমাদের ক্যাটালগ আছে, এখানে ক্যাটালগও প্রচুর কালেকশন আছে, ওইখানে চাহিদা অনেক ভালো। ক্রেতারা বলছেন অন্যান্য বছরের তুলনায় এবছর পোশাকের দামটা একটু বেশি, তাই স্বাদ আর সাধ্যের মিল রাখতে হিমশিম খেতে হচ্ছে। দাম ঠিক আছে, আমার কাছে আহামরি বেশি মনে হচ্ছে না, ঠিক স্বাভাবিক মনে হচ্ছে বর্তমান যে অবস্থা মার্কেটে বাজার দর। বছরে একদিনের জন্য অপেক্ষা করি অন্তত পরিবারের সবাইকে নিয়ে কেনাকাটা করার জন্য এবং সবার মুখে হাসি ফোটানোর জন্য। যদি দামটা আরও রিজনেবল হয় তাহলে আরও বেশি ভালো। বেশি কমফোর্টেবল হচ্ছে কটন কাপড়, যে মানে ওই যে মুরব্বীদের জন্য বা ইয়াংদের জন্য সবাই আইসা মানে বেশি কটন ইউজ করতেছে। ব্যবসায়ীদের দাবি আমদানি খরচ বেশি হওয়ায় প্রভাব পড়েছে দামে। এই বছর প্রথম দিকে একটু খারাপ হয়েছে, আজকে 2-3 দিন থেকে কাস্টমার উঠতেছে মার্কেটে প্রচুর। আগামীতে চাঁদরাতের আগ পর্যন্ত কাস্টমার থাকবে বলে মনে হয় আমাদের। ঈদের কেনাকাটা নির্বিঘ্নে করতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। সম্প্রতি মাগুরায় উদ্বোধন হয়েছে 2টি মডেল মসজিদ। এরই মধ্যে নজরকাড়া নকশা সাধারণ মানুষকে আকৃষ্ট করেছে, যা দেখতে জেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিনই আসেন মুসল্লিরা।
আধুনিক কারুকাজের ছোঁয়ায় মাগুরায় নির্মাণ করা হয়েছে জেলা ও উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। পারনান্দোয়ালি ও ভায়না এলাকায় একই আদলে নির্মাণ করা হয় মসজিদ দুটি। মসজিদগুলোতে রয়েছে আধুনিক স্থাপত্য শৈলীর নিদর্শন, আছে বিভিন্ন পাথরসহ অর্নামেন্টাল গ্লাসের কারুকাজ। অবকাঠামোগত সুবিধার মধ্যে রয়েছে পুরুষ ও নারীদের আলাদা নামাজ আদায়ের ব্যবস্থা, আছে ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, রেস্ট হাউস। মসজিদ দুটি শহরের শোভা বৃদ্ধির পাশাপাশি আকৃষ্ট করছে দর্শনার্থীদের। মসজিদটার দিকে যদি তাকাই, খুবই দৃষ্টিনন্দন একটা মসজিদ, যেটা আমাদের জন্য আসলে খুবই একটা বড় পাওয়া। মসজিদটা অনেক চমৎকার। মাগুরার ভিতরে দৃষ্টিনন্দন দুইটা মডেল মসজিদ আছে, আমরা মাঝে মধ্যে এখানে আসি। মডেল মসজিদ দেখতে অনেক সুন্দর, এখানে নামাজ পড়তে অনেক ভালো লাগে। মসজিদে ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র, পাশাপাশি বই বিক্রয় শাখা, জানাজার নামাজের ব্যবস্থা, লাশ গোসলের ব্যবস্থা ইত্যাদি ধর্মীয় অন্যান্য সমস্ত কার্যক্রম সম্পন্ন করা হয়ে থাকে। একসাথে 1100-র বেশি মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। মসজিদ দুটির মাধ্যমে জেলায় ধর্মীয় মূল্যবোধ চর্চা, জ্ঞানের প্রচার প্রসারে নতুন দিগন্ত তৈরি হবে বলে মনে করছেন স্থানীয়রা। মসজিদ কেন্দ্রিক যে সৌন্দর্য আছে, ইসলামিক যে সৌন্দর্য আছে, এটা এই মসজিদের মাধ্যমে ফুটায় তুলছে। মা বোনদের অভিযোগ ছিল যে তারা শহরে আসলে নামাজের একটা জায়গা খুঁজে পেতেন না। তো আলহামদুলিল্লাহ এই উদ্যোগের ফলে আমাদের মা বোনেরা এখন নামাজে পড়তে পারে। ইসলামিক ফাউন্ডেশনের জন্য অফিস স্পেস, ইমাম ট্রেনিং সেন্টার, কার পার্কিং সহ গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে ইসলামিক সংস্কৃতি চর্চার প্রচার প্রসারিত হবে বলে আমি বিশ্বাস করি। মুজিব বর্ষ উপলক্ষে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায় প্রায় 27 কোটি টাকা ব্যয়ে মসজিদ দুটি নির্মাণ করা হয়। রাফিকাতুন্নিসা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারাদেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।